আজ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। খিদিরপুরে বৈঠক করতে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবির। শুনতে হলো গো ব্যাক স্লোগান। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন। সুপ্রিম কোর্টে সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলের। মমতা সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকের। কি বললেন রাজ্য বিজেপির সভাপতি? সরকারি হাসপাতালের বেডে গড়াগড়ি খাচ্ছে কুকুর। নির্মল কান্দের স্মৃতি উস্কে দিল হুগলির গোরহাটির ইএসআই বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন ব্যর্থ। সুপ্রিম কোর্টে আস্থা রেখে তৃণমূল নেত্রীকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বুধবার সন্ধ্যায় সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক ও সদ্য গঠিত দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যে 6টায় খিদিরপুরের ওয়েস্টিন সংলগ্ন এলাকায় তার বৈঠক করার কথা ছিল। সেই অনুযায়ী সময় মতো এই এলাকায় পৌঁছন হুমায়ুন কবির, কিন্তু তার গাড়ি এলাকায় পৌঁছানো মাত্রই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশ পথ আটকে দাঁড়ায়। শুরু হয় হুমায়ুন কবির গো ব্যাক স্লোগান। দীর্ঘক্ষণ গাড়ি আটকে রেখে বিক্ষোভ চলে। পরিস্থিতি সামাল দিতে না পেরে হুমায়ুন কবির গাড়ি থেকে নামলে তাকে ঘিরে ধরে বিক্ষোভকারীরা। সেই সময় তুমুল ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। হুমায়ুন কবিরের অভিযোগ, খিদিরপুর এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অনুগামীরাই এই বিক্ষোভ সংগঠিত করেছে এবং তাকে পরিকল্পিতভাবে বৈঠক করতে বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তিনি পিছু হটতে বাধ্য হন। অভিযোগ, গাড়ির দিকে ফেরার সময় তাকে তাড়া করা হয় এবং হকি স্টিক নিয়ে আক্রমণের চেষ্টাও করা হয়। এই ঘটনার পেছনে শাসক দলের অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক। অন্যদিকে বিক্ষোভকারীদের বক্তব্য, খিদিরপুর শান্তপ্রিয় এলাকা, বহিরাগতরা এসে এখানে বৈঠক করে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে এলাকার মানুষ প্রতিরোধ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই প্রতিবাদ। বিক্ষোভকারীরা স্পষ্ট জানায়, ভরতপুরের সাম্প্রদায়িক রাজনীতির বীজ খিদিরপুর থেকে বপন করতে দেওয়া হবে না। ধর্মের নামে রাজনীতি খিদিরপুরের মানুষ মেনে নেয় না। মুখ্যমন্ত্রী যখন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়নের কথা বলছেন, তখন ভোটের আগে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওঠে। যদিও হুমায়ুন কবির দাবি করেছেন তিনি আগামী দিনে আবার খিদিরপুরে এসে বৈঠক করবেন। পাল্টা বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, যতবার তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতে আসবেন ততবারই জনরোষের মুখে পড়তে হবে। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডকে তীব্র সমালোচনা করে বলেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নাটক করেছেন এবং বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। তিনি অভিযোগ করেন, মমতা মুসলিমদের পাশে থাকার ভান করে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা দ্বিমুখী আচরণ। যেমন প্রবাদ আছে, সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে। হুমায়ুনের মতে, মমতা বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ভরং দেখাচ্ছেন। তবে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে এই ভোটাররাই ভোটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত জবাব দেবে। এই বক্তব্যের মাধ্যমে হুমায়ুন মমতার এসআইআর সংক্রান্ত প্রতিবাদ ও সুপ্রিম কোর্টের উপস্থিতিকে ভণ্ডামি হিসেবে চিহ্নিত করেছেন। দেখুন, এটা মুখ্যমন্ত্রী পুরোপুরি নাটক করছেন বাংলার মানুষকে বোকা বানাবার জন্য। তিনি ভোট আসলেই তখন তিনি এই সমস্ত করেন। ইনি এসব প্ল্যান মাফিক মুসলিমদের ভীতি সৃষ্টি করার জন্য যে উনি দেখাতে চাইছেন যে ইলেকশন কমিশন বিজেপির দ্বারা পরিচালিত, তারা মুসলিম ভোটারদের নাম কেটে দিতে চাইছে। আর উনি মুসলিমদের মাসিয়া হয়ে বলে না বাংলা একটা কথা যে সাপ হয়ে কাটে আর রোজা হয়ে ঝাড়ে। তা মুখ্যমন্ত্রী হচ্ছে এখন এই ধরনের নাটক মঞ্চিত করছেন। এসব করে লাভ হবে না। এই ভোটাররাই মুখ্যমন্ত্রীকে মুখ্য জবাব দেবে আগামী দিনে এই নাটকের। গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন। সুপ্রিম কোর্টের সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সওয়াল ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন এবং গণতন্ত্র রক্ষার আর্জি জানান। বিজেপি নেতা সজল ঘোষ এই পদক্ষেপকে গ্যালারি শো বলে কটাক্ষ করেছেন। তাই তিনি বলেন, বুধবার যা হয়েছে তা গ্যালারি শো ছাড়া আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মোদী বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং আইনজীবী হিসেবে নিজের ব্র্যান্ডিং মার্কেটিং করেছেন। সজলের দাবি, আদালত তথ্য প্রমাণের ওপর চলে, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে শুধু ভাষণবাজি করে এসেছেন, কোনো ব্যাখ্যা নেই। তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী দিনে মমতা যখন মুখ্যমন্ত্রী থাকবেন না, তখন তাকে আলিপুর কোর্টে গাছতলায় বসতে হবে। বুধবারের ঘটনা তারই প্রমোশন মাত্র। প্রসঙ্গত, স্বাধীনতার পর এই প্রথম কোন মুখ্যমন্ত্রী সরাসরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। শুনানিতে করজোড়ে বক্তব্য পেশ করেন মমতা। পাশে ছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি জানান যে রাজ্যের আইনজীবীরা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। তখন মমতা অতিরিক্ত সময় চেয়ে নেন। তিনি এসআইআর এর অসঙ্গতি তুলে ধরে বলেন, এর মূল লক্ষ্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরবর্তী শুনানি আগামী সোমবার।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি কি বলেছেন শুনে নিন। এই বিজেপি আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা। আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ। মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা বলে গিয়েছেন, তাদের মুখে কোনো উত্তর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চ্যাটার্জিস, চট্টোপাধ্যায়, ব্যানার্জিস, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলিস, গঙ্গোপাধ্যায় উত্তর দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন ব্যর্থ। সুপ্রিম কোর্টে আস্থা রেখে তৃণমূল নেত্রীকেই বিদলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের অধিকার রক্ষায় তিনি নিজে এজলাসে সওয়াল করেন, যা ভারতের বিচার বিভাগের ইতিহাসে প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সরাসরি সওয়াল করলেন। প্রধান বিচারপতির সামনে মমতা বলেন, মাই লর্ড, বাংলার মানুষকে রক্ষা করুন। প্রধান বিচারপতি জানান, মৃত ব্যক্তি বা রাজ্য ছেড়ে চলে যাওয়া ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকুক তা চান না, তবে প্রয়োজনে এসআইআর এর সময়সীমা বাড়ানো হতে পারে এবং এভাবে এসআইআর পরিচালনা করা যায় না। সব পক্ষকে নোটিশ জারি করে আদালত পরবর্তী শুনানি 9ই ফেব্রুয়ারি, সেদিনও মমতা উপস্থিত থাকতে পারেন। তৃণমূল এই সওয়ালকে ঐতিহাসিক ও বিরাট জয় হিসেবে উদযাপন করছে। দলের ফেসবুক পেজে লেখা হয়, নোটিশ দেওয়া হলো, এসআইআর এর আসল চক্রান্ত ফাঁস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জয়, বাংলার মানুষের জন্য বিরাট জয়, #দিদি@সুপ্রিম কোর্ট হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এসআইআর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত, আদালত হস্তক্ষেপ করেছে। মাইক্রো অবজারভারদের নামে রুল বহির্ভূত কাজ বন্ধের নির্দেশ এসেছে, নৈতিক জয় ছিনিয়ে আনা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, মমতার মিশন ব্যর্থ। তিনি বলেন, মাইক্রো অবজারভার ইস্যুতে মমতা নিজেই ফাঁসবেন, কারণ সরকার প্রয়োজন মতো ইআরও দেয়নি। আধার কার্ড নিয়ে বলতে গিয়ে ফাঁস হয়েছে যে সরকার বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের আধার বানিয়ে ভোট ব্যাংক তৈরি করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এটা আলাদা ইস্যু, আদালত যা রায় দেবে তা শিরোধার্য। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতে মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিকের। কি বললেন রাজ্য বিজেপির সভাপতি? রাজ্যসভায় জিরো আওয়ারে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে রাজ্য সরকার কেন্দ্রের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে কার্যকর করছে না। এর ফলে রাজ্যের গরিব, প্রান্তিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কৃষক, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায় ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকের দাবি, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা, জনধন যোজনা, ফসল বীমা যোজনা, স্মার্ট সিটি মিশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে না। প্রায় 43টি রেল প্রকল্প আটকে রয়েছে। তিনি এটিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত বলে অভিহিত করে এবং বিচার ব্যবস্থাকেও নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। এছাড়া শ্রমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত উপস্থিতিকে কটাক্ষ করে বলেন, তিনি এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন এবং আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে নজর ঘোরাতে দিল্লি গিয়েছেন। ওই অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 30 জন নিখোঁজ রয়েছেন। প্রায় 10 কিলোমিটার দূরের ঘটনাস্থলে না গিয়ে 1500 কিলোমিটার দূরে দিল্লি যাওয়াকে তিনি সমালোচনা করেন। ইডির তল্লাশির সময় প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে পরিস্থিতি জটিল করারও অভিযোগ তোলেন তিনি। শ্রমিকের মতে, পশ্চিমবঙ্গের মানুষ সব বুঝে গিয়েছে এবং 2026-এ তৃণমূলের বিসর্জন হবে। বক্তব্যের সময় তৃণমূল সাংসদরা স্লোগান তোলায় সভায় উত্তেজনা তৈরি হয়। Country where Ayushman Bharat is not being implemented. Sir, I'm talking about সরকারি হাসপাতালের বেডে গড়াগড়ি খাচ্ছে কুকুর। নির্মল কাণ্ডের স্মৃতি উস্কে দিল হুগলির গৌরহাটির ইএসআই বিতর্ক। হুগলির গৌরহাটির ইএসআই হাসপাতালে একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে প্রসূতি বিভাগের একটি শয্যায় পথকুকুর বসে ও গড়াগড়ি খাচ্ছে। রোগিনীরা চেয়ে থাকলেও নার্সরা বিচলিত না হয়ে কাজ করে যাচ্ছেন। ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল, কিন্তু এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি, রাজ্যের সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপি স্থানীয় নেতৃত্ব অভিযোগ করেছে, চটকলে শ্রমিকরা চিকিৎসা করাতে গেলে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়, অথচ বেড দখল করে রাখে কুকুর। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, এটাই স্বাভাবিক দৃশ্য, মানুষের বিছানায় কুকুর থাকবে। তিনি 2015 সালের এসএসকেএম বিতর্কিত কুকুরের ডায়ালিসিসের ঘটনা উল্লেখ করে বলেন, সরকারি হাসপাতালে কুকুরের অবাধ যাতায়াত এবং এমন ছবি আগেও দেখা গিয়েছে। হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে জানান, তিনি ভিডিও দেখেছেন। হাসপাতালে কুকুর বেড়াল শুয়ে থাকা অনভিপ্রেত। যদিও এমন ঘটনা না আর ঘটে, তার ব্যবস্থা নেওয়া হবে। কোনো আধিকারিকের গাফিলতি ধরা পড়লে শোকজ করা হবে। তবে হাসপাতালে 216টি শয্যার বিশাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে, আরও রক্ষী বাড়ানোর বিষয়টি দেখা হবে। তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার বলেন, বিষয়টি জানা নেই, খবর নেবেন এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করবেন। সাংসদেরা নিজের এলাকায় কি করছেন, দলের পরিস্থিতি বা কেমন? সুকান্ত নিবাসে বৈঠক ডেকে হিসেব নিলেন নীতিন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন।
পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় বিজেপির 12 জন সাংসদ এবং রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য, অনন্ত মহারাজ ও মনোনীত সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা এই 15 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালবিয়া যোগ দেন। বিহারের বাজেট অধিবেশনে ব্যস্ত থাকায় মঙ্গল পাণ্ডেও অনুপস্থিত ছিলেন। অনন্ত মহারাজ সামাজিক অনুষ্ঠানের কারণে কোচবিহারে থাকায় বৈঠকে আসেননি, তবে বুধবার থেকে অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন। সন্ধ্যে 7:30 থেকে 9:30 পর্যন্ত চলা প্রায় 2 ঘন্টার বৈঠকে নীতিন নবীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও ভাষ্য নিয়ে বিশদ খোঁজ খবর নেন। অধিকাংশ সময় কাটে সাংসদদের এলাকা ভিত্তিক কাজকর্মের হিসেব নেওয়ায়। কোন সাংসদ নিজের এলাকায় কি কাজ করছেন, নিয়মিত কর্মসূচি এবং সম্প্রতি আয়োজিত কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের অবস্থা, বিধানসভা আসন ভিত্তিক দলের পরিস্থিতি ইত্যাদি বিষয়গুলি নিয়ে। নির্বাচনী প্রস্তুতির জন্য জনসংযোগ বৃদ্ধির কর্মসূচি কেমন চলছে, সাংসদরা তাতে কতটা অংশ নিচ্ছেন, এসব নিয়ে খোঁজ নেন নীতিন। তিনি নির্দেশ দেন ফেব্রুয়ারি মাসে মাইক বাজিয়ে সভা সমাবেশ না করে কর্মীদের বাড়িতে ছোট ছোট বৈঠক করতে, সাংসদদের নিজের এলাকার বাইরেও ভোট প্রস্তুতির কাজে সক্রিয় হতে বলেন। আসন্ন নির্বাচনে সাংসদদের কাঙ্ক্ষিত ভূমিকা ও দায়িত্বের রূপরেখাও বুঝিয়ে দেন। প্রাক্তন সেনাকর্তার অপ্রকাশিত বই সংসদে উঁচিয়ে ধরলেন রাহুল। কি এমন রহস্য লুকিয়ে আছে বইতে? লাদাখে 2020 সালে চীনা আগ্রাসন ও ভারতের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নরবনের অপ্রকাশিত স্মৃতিকথা 4 স্টার অফ ডেস্টিনি উল্লেখ করে বলেন, সংকটকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাপ্রধানকে জো উচিত সমঝো ও কারো বলে দায় এড়িয়ে যান। রাহুলের দাবি, এর মানে প্রধানমন্ত্রী বলছেন এটা আমার পক্ষে সম্ভব নয়, সেনাপ্রধানকে একা ছেড়ে দেওয়া হয়েছে। নরবনে লিখেছেন, তাকে হট পটেটো হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেকে একেবারে একা এবং গোটা রাষ্ট্রযন্ত্রের দ্বারা পরিত্যক্ত মনে করেছিলেন। ক্যারাভেন পত্রিকার প্রবন্ধে এই অংশ তুলে ধরা হয়েছে। রাহুল জানান, চীনা ট্যাঙ্ক কৈলাস রেঞ্জে প্রবেশ করলে সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেও দিক নির্দেশ পাননি। সেনা গুলি চালাতে চেয়েছিল কিন্তু অনুমতি ছিল না। সংসদে উদ্ধৃতি দিতে বাধা পেয়ে রাহুল বাইরে বই হাতে তুলে বলেন, দেশের প্রতিটা তরুণের এটা জানা উচিত। প্রধানমন্ত্রীর জবাবে তিনি বইটি হাতে তুলে দেবেন বলে জানান। বক্তব্যে বাধায় বিক্ষোভে 8 সাংসদ সাসপেন্ড হন। বইটির প্রকাশ ছাড়পত্র প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের অপেক্ষায়। মুখ্যমন্ত্রীর সময় শেষ, তাই দিল্লির পথে দৌড়। মালদায় তোপ দাগলেন দিলীপ ঘোষ। নির্বাচনের পর আইনজীবীর কাজ করতে হবে মুখ্যমন্ত্রীকে। এসআইআরকে আটকাবার জন্য চেষ্টা চেঁচামেচি, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বিরোধীদের গড়। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন শুদ্ধিকরণ শুরু করেছে। স্বচ্ছ ভারত তৈরি করছেন মানুষ, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত। যখন সময় চলে আসে তখন শিয়াল শহরমুখী হয়। মুখ্যমন্ত্রীর সময় চলে এসেছে, তাই তিনি দিল্লির দিকে ছুটছেন। নাটক করতে ভালোবাসেন, দলেরই আইনজীবীদের অপমান করছেন মমতা। সুপ্রিম কোর্ট ইস্যুতে বিকাশ। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অংশগ্রহণকে নাটক বলে কটাক্ষ করেছেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রতিক্রিয়ায় তিনি বলেন, মমতা আদালতে এমন কোনো নতুন যুক্তি তুলে ধরেননি যা দলের আইনজীবীরা আগে বলেননি। এর মাধ্যমে তিনি নিজের দলের আইনজীবীদের অসম্মান করেছেন এবং তাদের ওপর আস্থার অভাব প্রকাশ করেছেন। বিপুল পারিশ্রমিক দিয়ে আইনজীবী নিয়োগ করেও তাদের বিশ্বাস না করে নিজে উপস্থিত হওয়া দলের অভ্যন্তরীণ অবস্থার ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। বিকাশ রঞ্জনের মতে, এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা প্রমাণ করে এবং তৃণমূলের সাংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকেও সমালোচনা করেন। এসআইআরে 11 ধরনের নথি জমা দেওয়ার নিয়ম সাধারণ মানুষের পক্ষে কঠিন। দেশের বহু নাগরিক এমনকি সংসদ সদস্যদের কাছেও এসব নথি সবসময় থাকে না। প্রাকৃতিক দুর্যোগে নথি নষ্ট হওয়ার ঘটনাও সাধারণ, তাই এমন বাধ্যতামূলক নথির দাবি বাস্তবসম্মত নয়। উল্লেখ্য, মামলায় তৃণমূল পক্ষে প্রবীণ আইনজীবী শ্যাম দিওয়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখিত বক্তব্য জমা দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক শুনানিতে মমতা নিজে প্রথম সারিতে উপস্থিত থেকে যুক্তি উপস্থাপন করেন, যা নজিরবিহীন এবং মামলাকে নতুন রাজনৈতিক আইনি মাত্রা দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।